মাই ডিয়ার ফ্রেন্ড, আজকে আমরা আলোচনা করব বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার অ্যান্সার, যেগুলি বিভিন্ন পরীক্ষাতে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করে থাকে। সেই সমস্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন এবং তার সম্ভাব্য উত্তরগুলি নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের সেই কোশ্চেন অ্যান্সার পর্ব। হাউ ডু ইউ মেক এ 10% ফরমালিন ফ্রম 40%? অর্থাৎ সাধারণত 40% ফরমালিন আমরা মার্কেট থেকে পাই, সেখান থেকে আমরা 10% ফরমালিন কীভাবে বানাবো। প্রথমে আমরা 10 ml 40% যে ফরমালিনটা আছে তাকে আমরা 10 ml সলভেন্ট অর্থাৎ ডিস্টিল ওয়াটারের সঙ্গে মিশিয়ে ফেলবো, যাতে 20 ml হবে। সেটা কি হবে, সেটা যার 20% ফর্মাল সলিউশন তৈরি হবে। আবার তারপরে যে 20% ফর্মাল সলিউশন তৈরি হলো তার 10 ml নিয়ে তার সঙ্গে আবার 10 ml ডিস্টিল ওয়াটার মিশিয়ে ফেললে আমাদের 10% কনসেন্ট্রেশন অফ ফরমালিন তৈরি হয়ে যাবে। এটি আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। হাউ মেনি ইনভার্সন ইজ রিকোয়ার্ড ফর ইডিটিএ? অর্থাৎ ইডিটিএ স্যাম্পেল যখন আমরা ইডিটিএ ভাইলে নিই তখন কতবার ভালোভাবে মিক্সড করা প্রয়োজন? সঠিক অ্যান্সারটি হবে 8 to 10 টাইম। 8 to 10 টাইম ভালোভাবে মিক্সড করলে আমাদের টেস্টের ক্ষেত্রে সঠিক রিপোর্ট আমরা পেতে পারি। এটি একটি ফ্লেবোটমিস্ট থেকে কোশ্চেন, যেটা হচ্ছে যে এটা নিউনেটাল যে স্যাম্পেল কালেক্ট করা হয় সেক্ষেত্রে সিরিঞ্জের গেজ কত? সঠিক অ্যান্সারটি হবে 23 গেজ। 23 গেজের নিডিল ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, ডিএনএর কন্টেন্ট হুইচ সুগার মলিকুল? ডিএনএর মধ্যে কোন সুগার মলিকুল পাওয়া যায়? এখানে সঠিক অ্যান্সারটি হবে ডিঅক্সিরাইবোজ নামক সুগারটি ডিএনএর মধ্যে পাওয়া যায়, কারণ ডিএনএর ফুল ফর্ম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, এটা একটা মাইক্রোবায়োলজি থেকে কোশ্চেন। কমনলি ইউজ আগার ফর ইউরিন কালচার? অর্থাৎ ইউরিন কালচারের ক্ষেত্রে কোন আগারটি কমনলি ইউজ করা হয়? রাইট অ্যান্সার হবে ক্লেড, CLED, অর্থাৎ সিস্টিন ল্যাকটোজ এরিথ্রোসাইট ডিফিসিয়েন্ট আগার। এই আগারটি কমনলি ইউরিন কালচারের ক্ষেত্রে আমরা ল্যাবরেটরিতে ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন, এটাও একটা মাইক্রোবায়োলজি থেকে কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে এক্সপ্লেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেকশন? এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সব ক্ষেত্রেই এই কোশ্চেনটি হয়ে থাকে যে ডিসইনফেকশন এবং স্টেরিলাইজেশনের মধ্যে পার্থক্য। ডিসইনফেকশনের ক্ষেত্রে সাধারণত যে মাইক্রো অর্গানিজম সেখান থেকে অনেকটা ডিসইনফেক্ট করা সম্ভব উইথাউট স্পোর, অর্থাৎ স্পোরকে সেখানে ডিসইনফেক্ট করা বা স্টেরিলাইজ করা সম্ভব নয়। স্টেরিলাইজেশন করতে হলে সেক্ষেত্রে স্পোর সহ সমস্ত কিছু মাইক্রো অর্গানিজমকে একবারে ডিস্ট্রয় করে ফেলা সম্ভব, কিন্তু ডিসইনফেকশনের ক্ষেত্রে তা সম্ভব নয়। পরবর্তী কোশ্চেন, হোয়াট আর দ্য কমন এরর বাই টেকনিশিয়ান হোয়াইল হ্যান্ডেলিং পিপেট? মানে পিপেট হ্যান্ডেলিংয়ের সময় টেকনিশিয়ানরা সাধারণত কমনলি কি ভুল করে থাকে? সেক্ষেত্রে হবে কি ভুল করে থাকে, যে যদি আমরা পিপেটকে ঠিকমতো অ্যালাইন না করি সেক্ষেত্রে ভলিউম ঠিকমতো আমরা মেজার করতে পারবো না। অপরদিকে যদি আমরা ডার্টি পিপেটিংয়ের মাধ্যমে আমরা লিটিল কন্টামিনেটেড সলিউশন যদি আমরা বারবার তুলি সেক্ষেত্রে অনেক সময় এরর হলেও হতে পারে। অথবা স্লাইড দ্য টিপ আপ ভেসেল ওয়েল রিমুভ দ্য পিপেট, অর্থাৎ যদি আমরা কোনো ওয়েলের গা থেকে আমরা পিপেট রিমুভ করতে চাই সেক্ষেত্রেও অনেক সময় এই এরর আসতে পারে। তো এগুলো অবশ্যই আমাদের সঠিকভাবে পিপেটিং করার ক্ষেত্রে ম্যান্ডেটরি। নেক্সট কোশ্চেন, এক্সপ্লেন হোয়াট ইজ দ্য
পজিটিভ কন্ট্রোল। পজিটিভ কন্ট্রোলটা কি? আমরা ল্যাবরেটরিতে অনেক সময় এই বিভিন্ন টেস্ট পারফর্মিংয়ের ক্ষেত্রে পজিটিভ কন্ট্রোল, নেগেটিভ কন্ট্রোল ব্যবহার করি। পজিটিভ কন্ট্রোলটা হচ্ছে সেই এই রকম এক ধরনের স্পেসিমেন যার লিমিটটা হচ্ছে, কনসেন্ট্রেশন লিমিটটা হচ্ছে অ্যাবাভ যা অ্যানালাইটিক্যাল যে লিমিট তার উপরে থাকে এই পজিটিভ কন্ট্রোলের ভ্যালু। অর্থাৎ পজিটিভ কন্ট্রোলের ভ্যালুটা হচ্ছে স্পেসিফিক যে লিমিট থাকে কনসেন্ট্রেশন তার উপরে সব সময় থাকে, সেটাই হচ্ছে পজিটিভ কন্ট্রোল। অপরদিকে নেগেটিভ কন্ট্রোলের হচ্ছে কনসেন্ট্রেশনটা বিলো দ্য নর্মাল। আমরা যখন সেমি অটোতে টেস্ট পারফর্ম করি তখন আমরা প্রায়শই শুনে থাকি ব্ল্যাঙ্ক। সেই হোয়াট ইজ ব্ল্যাঙ্ক? ব্ল্যাঙ্কটা কি? ব্ল্যাঙ্কটা হচ্ছে এক ধরনের স্যাম্পেল যার মধ্যে কোনো অ্যানালাইটিক কন্টেন্ট থাকে না, সেটাই হচ্ছে ব্ল্যাঙ্ক। তো এইটা আমরা সেমি অটো অ্যানালাইজারের ক্ষেত্রে এই ব্ল্যাঙ্কটি ব্যবহার করি। আগে ব্ল্যাঙ্ক দিয়ে 0 সেট করার পরে তারপরে আমরা যে টেস্ট পারফর্ম করি সেটা আমরা মেজার করি। নেক্সট কোশ্চেন আমাদের খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফ্লেবোটোমিতে, কারণ অনেক সময় আমাদের নিডল স্টিক ইনজুরি হয়ে থাকে। সেই নিডল স্টিক ইনজুরি হলে আমাদের কি করণীয়? কী করতে হবে? যে ব্লাড স্যাম্পল কালেকশনের সময় নিডল স্টিক ইনজুরি হলে গ্লাভস পরে থাকলে গ্লাভসটা রিমুভ করতে হবে এবং তারপরে কি করতে হবে? ডিসপোজ প্রপারলি। তারপরে ওই যে জায়গাটা নিডল স্টিক হয়েছে অর্থাৎ নিডল ইনজুরি হয়েছে সেই জায়গাটাকে স্কুইজ করে সেইখানটা কী করতে হবে? প্রমোট ব্লিডিং, অর্থাৎ ব্লিডিং হতে সাহায্য করতে হবে, যার ফলে যদি কোনো রকম কোনো মাইক্রো অর্গানিজম বা কোনো জার্ম যদি প্রবেশ করে ওই ব্লাডের সঙ্গে বেরিয়ে আসবে। তারপরে ওই জায়গাটাকে ভালো করে রানিং ওয়াটার বা সাবান দিয়ে ধুতে হবে। তারপরে রেকর্ড দ্য পেশেন্ট নেম অ্যান্ড আইডি নাম্বার, অর্থাৎ যেই পেশেন্টের নিডল স্টিক সাথে ইনজুরি হয়েছে তার পেশেন্টের নেম এবং তার আইডি নাম্বার নিয়ে বিশেষ কিছু ভাইরোলজিক্যাল টেস্ট তার ব্লাড থেকে পারফর্ম করে নিতে হবে। তারপরে ফলো আপ দ্য ইনস্টিটিউশন গাইডলাইন রিগার্ডিং দ্য ট্রিটমেন্ট অ্যান্ড ফলো আপ। এই পুরো স্টেপগুলি অবশ্যই কমপ্লিট করতে হবে যাতে পরবর্তী ক্ষেত্রে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়। নেক্সট কোশ্চেন, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন HbA1c টেস্ট বিলং অফ হুইচ ল্যাবরেটরি ডিপার্টমেন্ট? অর্থাৎ HbA1c টেস্টটি ল্যাবরেটরি কোন ডিপার্টমেন্টে সাধারণত হয়ে থাকে? এটা বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে হয়। কমনলি বায়োরাড যে D10 সে D10 মেশিনে HbA1c পারফর্ম হয়। আজকের পর্বের লাস্ট কোশ্চেন, হাউ ডু ইউ এনশিওর ইউর ওয়ার্কপ্লেস ডাস নট বিকাম কন্টামিনেটেড? অর্থাৎ আমরা যে জায়গাতে কাজ করি সেই জায়গাটা যে কন্টামিনেটেড নয় সেটা কিভাবে এনশিওর করবে? সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা টেস্টের পরে আমাদের যে জায়গাটায় আমরা টেস্ট পারফর্ম করি সেই জায়গাটা অবশ্যই স্যানিটাইজেশন করতে হবে। এছাড়াও আমাদের যে সেফটি প্রোটোকল যেগুলো আছে সেগুলো আমাদের ল্যাবরেটরিতে মেনটেন করতে হবে এবং প্রতিনিয়ত ক্লিন করতে হবে। সেই সাথে ইনফেকশন কন্ট্রোলের যে সমস্ত গাইডলাইন আছে সেগুলি অবশ্যই আমাদের মেনে চলতে হবে। তার ফলেই আমরা বলতে পারবো যে আমাদের ল্যাবরেটরিটি সম্পূর্ণ কন্টামিনেটেড। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী কয়েকটি কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব।